স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটা বক্তব্য দিয়েছিলেন। সেই বক্তব্য হঠাৎ করে আজ কয়েকবার দেখলাম। তিনি বলেছিলেন, ভিক্ষা করে আনি চাটার গোষ্ঠী চেটে পুটে খেয়ে ফেলে আমার গরিব পায় না। কথাটা তখন যেমন প্রাসঙ্গিক ছিল, আজ বর্তমানের রাজনৈতিক বাস্তবতায় দাঁড়িয়ে আবারও প্রাসঙ্গিক মনে হচ্ছে। কারণ এত বড় রাজনৈতিক বিপর্যয়ের পরেও আওয়ামী লীগের ভেতর থেকে চাটুকারিতার সংস্কৃতি দূর হয়নি। 5 আগস্টের পর আমি ভেবেছিলাম হয়তো এবার রাজনীতির পুরনো ভুলগুলো নিয়ে আত্মসমালোচনা হবে, হয়তো এবার ব্যক্তি পূজা, তেলবাজি, চামচামির পরিবর্তে যোগ্যতা এবং তৃণমূলের মূল্যায়ন গুরুত্ব পাবে। কিন্তু বাস্তবতা দেখে মনে হচ্ছে আমার সেই ধারণা ভুল ছিল। পরিস্থিতি অনুকূলে আসতেই পুরনো কিছু মুখ আবার নিজেদের জায়গা দখল করার নোংরা প্রতিযোগিতায় নেমে পড়েছে। 15ই আগস্ট জাতীয় শোক দিবসকে কেন্দ্র করে আবারও সেই পুরনো দৃশ্য দেখা যাচ্ছে। শোকের ব্যানারে নিজেদের ছবি, নিজেদের প্রচার, নিজেদের গুণগান। কেন? আমার প্রশ্ন হলো, শোক দিবস কার জন্য? ব্যক্তি প্রচারের জন্য? নিশ্চয় না। একজন নেতা যদি সত্যি বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করেন, তাহলে শোকের দিনে অন্তত নিজের ছবি বড় করে দেওয়ার প্রয়োজন মনে করতেন না। বঙ্গবন্ধুর ছবি, মুক্তিযুদ্ধের ইতিহাস, শহীদদের স্মরণ, এইসবের জায়গা দখল করে ব্যক্তিগত প্রচার কেন? সব থেকে মজার বিষয় হচ্ছে, নেতার নিজের প্রচারের পাশাপাশি আবার কিছু মাইম্যানকে দিয়ে অনলাইনে সেই প্রচার চালানো হচ্ছে। কমেন্টে প্রশংসা, পোস্টে প্রশংসা, ভিডিওতে প্রশংসা, সবকিছু মিলিয়ে সেই পুরনো পরিবেশ ফিরিয়ে আনার একটা নোংরা আয়োজন দেখতে পাচ্ছি। একটা কথা আপনাদের মনে রাখা উচিত, 5 আগস্টের পরের 2 বছরকে যারা ভুলে গেছে তাদের মনে রাখা দরকার, এই 2 বছর সবাই কিন্তু এক জায়গায় ছিল না। যখন আওয়ামী লীগের নাম উচ্চারণ করাটাই অনেকের কাছে ঝুঁকিপূর্ণ মনে হয়েছে, তখন অনেক অনলাইন অ্যাক্টিভিস্ট প্রকাশ্যে কথা বলেছেন, বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করেছেন, দলের পক্ষে কথা বলেছেন, ইউনূসের অপশাসন নিয়ে কথা বলেছেন, এখনো বিএনপির অপশাসন, অপসংস্কৃতি নিয়ে কথা বলছেন। সব ধরনের ভয়কে উপেক্ষা করে অনলাইন অ্যাক্টিভিস্ট যারা আছেন, তাদের পরিবার বাংলাদেশে নাই, অবশ্যই আছে। সব ভয় ভীতি উপেক্ষা করে তারা প্রতিনিয়ত কথা বলে যাচ্ছেন। অনেকে দেশে থেকেই সেই প্রতিকূলতার মধ্যে কাজ করছে, অনেকে অনলাইনের দিনের পর দিন অবস্থান ধরে রেখেছে। কেউ কেউ নিজের ব্যক্তিগত নিরাপত্তা, সামাজিক চাপ এবং নানা ধরনের ঝুঁকি নিয়েও কথা বলছেন। এখন পরিস্থিতি কিছুটা বদলানোর সম্ভাবনা দেখা দিয়েছে, আর এর মাঝেই নতুন করে সেই পুরনো চাটুকার শ্রেণী এসে তাদের জায়গা দখল করতে চায়। সেক্ষেত্রে প্রশ্ন উঠবে না, আপনারা 2 বছর কোথায় ছিলেন? এই প্রশ্নটা ব্যক্তিগত আক্রমণের জন্য নয়, এটা রাজনৈতিক জবাবদিহিতার প্রশ্ন। কারণ একটা দলের সংকটের সময়ে কে পাশে ছিল আর কে দূরে ছিল, সেটা তৃণমূলের মানুষ ভুলে যায় না। আজ যারা হঠাৎ করে ফেসবুকে অত্যন্ত সক্রিয় হয়ে নেতাদের সার্টিফিকেট দিচ্ছেন, তাদেরও নিজেদের কাছে প্রশ্ন করা উচিত, আপনারা গত 2 বছরে কি করেছেন? কারো সমালোচনা করার আগে নিজের রাজনৈতিক ভূমিকার হিসাব দেন। কে কতটা ঝুঁকি নিয়েছে, কে কতটা কাজ করেছে, এইসবের হিসাব কিন্তু তৃণমূলের কাছে আছে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, কোনো নেতার রাজনৈতিক যোগ্যতার প্রমাণ তার চারপাশে কতজন চামচা আছে সেটা দিয়ে হয় না। একজন নেতার যোগ্যতার প্রমাণ হচ্ছে সংকটের সময় তার সিদ্ধান্ত কেমন ছিল, কর্মীদের পাশে তিনি ছিলেন কিনা, ভুল হলে সেটা স্বীকার করেছেন কিনা, এবং দলকে সংকট থেকে বের করে আনার জন্য তার ভূমিকা কি ছিল, তিনি কি করেছেন। শুধু ফেসবুকে কয়েকশো কমেন্ট দিয়ে যদি রাজনৈতিক যোগ্যতা প্রমাণ করা যেত, তাহলে রাজনীতিতে ব্যর্থতা বলে কোনো কিছু থাকতো না। সামাজিক যোগাযোগ মাধ্যমে গত কয়েকদিন থেকে দেখতে পাচ্ছি একটা নির্দিষ্ট অনলাইন বলয় তৈরি হয়েছে। কয়েকজন নতুন মুখকে সামনে আনার চেষ্টা করা হচ্ছে, তাদের দিয়ে প্রশংসা করানো হচ্ছে এবং পুরনো সমালোচকদের বিরুদ্ধে অবস্থান নেওয়ানো হচ্ছে। কেন? এটা হচ্ছে বঙ্গবন্ধু কন্যা দিল্লির প্রেস কনফারেন্স করলেন, এরপর থেকে এটা যদি সত্যি হয়ে থাকে তাহলে বিষয়টি উদ্বেগের। কারণ দলকে পুনর্গঠন করতে হলে দলের মধ্যে মতের বৈচিত্র্য, সমালোচনা গ্রহণের মানসিকতা এবং যোগ্য কর্মীদের মূল্যায়নের প্রবণতা থাকতে হবে। লাঠিয়াল বাহিনী দিয়ে ফেসবুক নিয়ন্ত্রণ করা যায়, কিন্তু একটা রাজনৈতিক দলকে পুনর্গঠন করা যায় না। আর যারা মনে করছেন কয়েকজন অনলাইন কর্মী দিয়ে পূর্ণ জনপ্রিয়তা ফিরিয়ে আনা যাবে, তাদের বাস্তবতার দিকে তাকাতে হবে। রাজনৈতিক জনপ্রিয়তা ফেসবুকের কমেন্ট সেকশনে তৈরি হয় না। জনপ্রিয়তা তৈরি হয় মানুষের সাথে সম্পর্ক দিয়ে, কর্মীদের পাশে দাঁড়িয়ে, জনগণের আস্থা অর্জন করে, ভুল থেকে শিক্ষা নিয়ে, আর সব থেকে গুরুত্বপূর্ণ হলো নিজের ব্যর্থতার দায় স্বীকার করে। 5 আগস্টের রাজনৈতিক বিপর্যয় নিয়ে আওয়ামী লীগের ভেতরে অবশ্যই আত্মসমালোচনার প্রয়োজন। শুধু বাইরের ষড়যন্ত্রের কথা বললেই হবে না। দলের অভ্যন্তরে কোথায় ভুল হয়েছিল, কার সিদ্ধান্ত ভুল ছিল,
কোথায় সাংগঠনিক দুর্বলতা ছিল, এইসব প্রশ্নের উত্তর খুঁজে বের করতে হবে। আর যদি কেউ মনে করেন দলের ভেতরের সবকিছু নিখুঁত ছিল, তাহলে সেটাও বাস্তবতার সাথে কখনোই মিলবে না। রাজনৈতিক দলকে বাঁচাতে হলে নিজেদের ভুলের দিকেও তাকাতে হয়। ভুলে যান কেন বারবার? অনেক নেতাকর্মী এখনো মনে করেন 5 আগস্টের ঘটনার পেছনে দলের আভ্যন্তরীণ ব্যর্থতা, ভুল সিদ্ধান্ত কিংবা তথ্যের যে অপব্যবহার, এই বিষয়গুলো তদন্ত করা প্রয়োজন। আমি বলতেছি না, এটা অনেকেই মনে করে। কারো বিরুদ্ধে প্রমাণ ছাড়া অভিযোগ করা যেমন ঠিক না, ঠিক একইভাবে প্রশ্নগুলা চেপে রেখে সমাধান করা যায় না। যদি কারো বিরুদ্ধে গুরুতর অভিযোগ থাকে, তাহলে তদন্ত করা হোক, তথ্য প্রমাণ বের করা হোক, দায়ী ব্যক্তি যেই হোক তাকে জবাবদিহিতা নিশ্চিত করা হোক। কারণ রাজনৈতিক দল ব্যক্তির সম্পত্তি নয়, দল কোনো নেতার ব্যক্তিগত জমিদারি নয়। কর্মীদের ত্যাগের উপর দাঁড়ানো একটা রাজনৈতিক সংগঠনকে কয়েকজন ব্যক্তির স্বার্থে পরিচালনা করা যায় না। আর এখানে আসে তৃণমূলের সব থেকে বড় প্রশ্ন। দেশে থাকা অসংখ্য নেতাকর্মীর অর্থনৈতিক অবস্থা গত 2 বছরে কি হয়েছে সেটা কি কেন্দ্রীয় নেতৃত্ব জানে? 2 বছর নিয়মিত কর্মসংস্থান না থাকলে একটা পরিবারের উপর দিয়ে কি ধরনের চাপ পড়ে সেটা কি কেউ ভেবে দেখেছেন? যে কর্মী বছরের পর বছর দলের জন্য সময় দিয়েছে, সেই কর্মী যখন নিজের পরিবারের খরচ চালাতে হিমশিম খায়, তখন কয়েকজন নেতা যদি বিলাসী জীবনযাপন করেন, সেখানে ক্ষোভ সৃষ্টি হওয়া স্বাভাবিক ঘটনা নয়? প্রশ্ন করলাম। আর এই ক্ষোভকে শুধু অ্যাক্টিভিস্টদের সমস্যা বলে এড়িয়ে গেলে হবে না, কর্মীদের বাস্তব জীবন বুঝতে হবে। আরেকটা বিষয় নিয়ে প্রশ্ন উঠেছে, রাজনৈতিক আশ্রয় থেকেও বিভিন্ন দেশে অবস্থানরত নেতাদের মধ্যে আভ্যন্তরীণ গ্রুপিং, পাল্টাপাল্টি নেতৃত্ব এবং কমিটি গঠন নিয়ে প্রতিযোগিতা কেন হচ্ছে এসব? দল যখন সংকটে, তখন কমিটি গঠন কি সব থেকে বেশি জরুরি কাজ, নাকি সাংগঠনিক যোগাযোগ এবং রাজনৈতিক অবস্থান পরিষ্কার করা? কোনটা? কমিটি যদি বিভাজন তৈরি করে, তাহলে সেই কমিটি দলের কি উপকারে আসবে, কি উপকার করবে দলের? আর যদি কমিটি গঠনের মাধ্যমে কয়েকজন ব্যক্তি নিজের প্রভাব বাড়াতে চান, তাহলে সেই প্রক্রিয়া নিয়ে তৃণমূল অবশ্যই প্রশ্ন করবে। এটা খুব স্বাভাবিক। আমি কাউকে ব্যক্তিগতভাবে দোষী সাব্যস্ত করছি না, কিন্তু রাজনৈতিক প্রশ্নগুলা তুলতে হবে। কারণ যে দল নিজের ভেতরের প্রশ্ন শুনতে ভয় পায়, সেই দল ভবিষ্যতে বড় রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারে না। যারা গত 2 বছরে অনলাইনে কাজ করেছেন, তাদের বিরুদ্ধে এখন হঠাৎ করে প্রচারণা চালানোর আগে একটা বিষয় মনে রাখা দরকার। অনলাইন অ্যাক্টিভিস্ট মানে দলের সম্পত্তি নয়, আবার কোনো নেতার মাইম্যান দলের মালিক পক্ষ নয়। দলের ভবিষ্যৎ নির্ধারণ করবে তৃণমূলের কর্মী, জনগণের রাজনৈতিক মূল্যায়ন, ফেসবুকের কয়েকটা পেজ, কয়েকজন কমেন্টার কিংবা কয়েকজন নেতার ব্যক্তিগত বলয় সেটা নির্ধারণ করবে। এটা হতে পারে না। আমি মনে করি ভবিষ্যতে আওয়ামী রাজনীতিতে সবচেয়ে বেশি প্রয়োজন হবে গণতান্ত্রিক চর্চা। দলের ভেতরে ভিন্নমত থাকবে, সমালোচনা থাকবে, নেতৃত্বের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন থাকবে, কিন্তু সেই প্রশ্নকে শত্রুতা হিসেবে দেখলে চলবে না, যেটা অতীতে দেখা হয়েছে। যে নেতা সমালোচনা নিতে পারে না, তিনি কিভাবে একটি বড় রাজনৈতিক দল পরিচালনা করবেন? যে নেতা নিজের চারপাশে শুধু প্রশংসাকারী রাখতে চান, তিনি বাস্তব পরিস্থিতি সম্পর্কে সঠিক তথ্য কিভাবে পাবেন? চাটুকাররা নেতাকে সত্য কথা বলে না, চাটুকাররা নেতাকে সে কথাই বলে যেটা নেতা শুনতে পছন্দ করেন। আর ইতিহাস তো বলে, একজন নেতাকে পতনের দিকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তার অন্ধ চাটুকারিতা সব থেকে বেশি ভূমিকা রাখে। তেলবাজি বন্ধ করা প্রয়োজন, বাস্তবতা বোঝা প্রয়োজন। 5 আগস্টের আগে কি হয়েছিল, 5 আগস্টের দিন কি হয়েছিল এবং এরপর 2 বছর কি কি ঘটেছে, সবকিছুর রাজনৈতিক মূল্যায়ন প্রয়োজন। কে পাশে ছিল, কে ছিল না, তারও মূল্যায়ন প্রয়োজন। তবে সেই মূল্যায়ন হতে হবে তথ্য প্রমাণের ভিত্তিতে, ব্যক্তিগত প্রতিশোধের ভিত্তিতে নয়। আর যারা মনে করছেন পরিস্থিতি একটু বদলালেই পুরনো ক্ষমতার কাঠামো আবার হুবহু ফিরে আসবে, তাদেরকেও বাস্তবতা বুঝতে হবে। রাজনীতি আগের জায়গায় ফিরে গেলেও মানুষ আগের জায়গায় নাই, কর্মীরা আগের জায়গায় নাই। শুধু গত 2 বছরের অভিজ্ঞতা অনেক কর্মীকে বদলে দিয়েছে। তারা এখন প্রশ্ন করতে শিখেছে, তারা জানতে চায় ভুলটা কেন হয়েছিল, তারা জানতে চায় কার সিদ্ধান্তে কি হয়েছিল, কে কোথায় ছিল, সংকটে কে পাশে দাঁড়িয়েছিল, কে গা ঢাকা দিয়েছিল। এই প্রশ্নগুলো বন্ধ করে দিয়ে কোনো রাজনৈতিক পুনর্গঠন সম্ভব নয়। সবচেয়ে বড় কথা, ক্ষমতা এখনো হাতের নাগালে আসে নাই, দিল্লি অনেক দূরের বিষয়। আর আগেই যদি নেতৃত্বের এই নোংরা প্রতিযোগিতা শুরু হয়, তাহলে ক্ষমতা হাতে এলে কি হবে সেটা নিয়ে প্রশ্ন উঠবেই। তাই ব্যক্তিগত পদ পদবি, কমিটি, গ্রুপিং আর তেলবাজির প্রতিযোগিতা বন্ধ করে দলের ভবিষ্যৎ নিয়ে ভাবতে শেখেন। যারা সত্যি আওয়ামী লীগের ভবিষ্যৎ চান, তাদের প্রথম কাজ হওয়া উচিত ভুলগুলো খুঁজে বের করা, দ্বিতীয় কাজ হওয়া উচিত তৃণমূলের কর্মীদের কথা শোনা, তৃতীয় কাজ হওয়া উচিত যোগ্যতা অনুযায়ী নেতৃত্ব তৈরি করা, আর চতুর্থ কাজ চাটুকারিতার সংস্কৃতিকে রাজনৈতিকভাবে প্রত্যাখ্যান করা। কারণ
একজন নেতা যত বড়ই হন না কেন, তার চারপাশে যদি শুধু চাটুকার থাকে তাহলে শেষ পর্যন্ত তিনি বাস্তবতা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বেন। আর সেই ভুল যেন আবার না হয় সেটা নিয়েই কাজ করতে হবে। যারা গত 2 বছর মানুষের পাশে ছিল তাদের সম্মান দিতে হবে, যারা সংকটের দলকে সমর্থন করেছে তাদের মূল্যায়ন করতে হবে, একই সাথে যারা ভুল করেছে তাদেরকেও জবাবদিহিতার আওতায় আনতে হবে, সে যত বড় নেতাই হোক না কেন। কেউ শুধু পদে ছিল বলে আজীবন জবাবদিহিতার বাইরে থাকতে পারে না, আর কেউ নতুন বলে তাকে অযোগ্য ভাবাও ঠিক না। যোগ্যতা, কাজ এবং রাজনৈতিক সমতার ভিত্তিতে মূল্যায়ন হওয়া উচিত। সুতরাং যারা এখন আবার পুরনো চাটুকারিতার রাজনীতি ফিরিয়ে আনতে চাইছেন তাদেরকে বলতেছি, সময় বদলে গেছে। এটা 21 শতাব্দী। ফেসবুকে কয়েকজন মাইমেন দাঁড় করিয়ে কয়েকশো কমেন্ট করিয়ে কিংবা ব্যানারে নিজের ছবি লাগিয়ে রাজনৈতিক যোগ্যতা তৈরি করা যাবে না। ওই দিন বাঘে খেয়েছে, মানুষ দেখছে, তৃণমূল দেখছে, কর্মীরা দেখছে কে সংকটে ছিল, কে দূরে ছিল, কে কথা বলেছে, কে চুপ ছিল। সব কিছুর হিসাব যেমন তৃণমূলের কাছে আছে, তেমনি ভাবে আমাদের সর্বোচ্চ অভিভাবক বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা উনার কাছেও আছে। তাই অতিরিক্ত বাড়াবাড়ি ভালো না, কইরেন না। রাজনৈতিক মত পার্থক্য থাকতেই পারে, কিন্তু কর্মীদের মধ্যে বিভাজন তৈরি করে অনলাইন অ্যাক্টিভিস্টদের পেছনে লাগিয়ে এবং নিজেদের ব্যক্তিগত বলয় তৈরি করে কোনো দলকে শক্তিশালী করা যায় না। আপনারাও পারবেন না। যদি সত্যি আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে ভাবেন তাহলে ব্যক্তি নয়, সংগঠনকে সামনে আনুন, চাটুকার নয়। যোগ্য কর্মীদের সামনে আনুন, গুণগান নয়, সত্য কথা বলার মানুষকে পাশে রাখুন। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, দলের ভেতর গণতন্ত্রের চর্চা অব্যাহত রাখুন, চালু করুন। কারণ ভবিষ্যতের রাজনীতি যদি আবার সেই পুরনো ব্যক্তি পূজা, তেলবাজি আর চামচামির রাজনীতিতে ফিরে যায় তাহলে 5 আগস্টের পর থেকে যে শিক্ষা নেওয়ার কথা ছিল তার কিছুই নেওয়া হবে না। আমরা কাউকে বিতর্কিত করতে চাই না, কাউকে আক্রমণ করতে চাই না, কারো ব্যক্তিগত ক্ষতিও করতে চাই না। আমরা শুধু একটা কথাই বলতে চাই, রাজনীতিতে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। নেতৃত্ব মানে ক্ষমতা নয়, নেতৃত্ব মানে দায়িত্ব। কর্মী মানে চামচা নয়, কর্মী মানে দলের শক্তি। আর সমালোচক মানেই শত্রু নয়। অনেক সময় সবচেয়ে কঠিন সত্যটা শত্রু নয় বরং নিজের লোকেরাই বলে যারা সমালোচনা করে। সুতরাং মুখ বন্ধ করার রাজনীতি পরিহার করুন, প্রশ্নের রাজনীতি চালু করুন। চাটুকারিতার রাজনীতি নয়, যোগ্যতার রাজনীতি বাংলাদেশের মানুষ প্রত্যাশা করে। ব্যক্তির রাজনীতি নয়, সংগঠনের রাজনীতি বাংলাদেশের মানুষ প্রত্যাশা করে। আর যদি সত্যি নতুন করে পথ চলতে হয় তাহলে পুরনো ভুলের পুনরাবৃত্তি নয়, ভুল থেকে শিক্ষা নিয়ে সামনের দিকে আগাতে হবে। শেষ কথা খুবই পরিষ্কার, কেউ যেন মনে না করেন কয়েকজন মাইমেন আর অনলাইন লাঠিয়াল দিয়ে আবার আগের পরিবেশ তৈরি করা যাবে। সময় বদলেছে, মানুষ বদলেছে, কর্মীদের রাজনৈতিক অভিজ্ঞতা বদলে গেছে। তাই মস্করা করবেন না, অতিরিক্ত বাড়াবাড়ি করবেন না, আর এমন কোনো পরিস্থিতি তৈরি করবেন না যেখানে এতদিন চুপ থাকা মানুষগুলা মুখ খুলতে বাধ্য হয়। অনেকে এখনো মুখ খুলে নাই, কথা বলে নাই। আর মুখ খুললে কে কি করেছে, কার ভূমিকা কি ছিল সেই প্রশ্ন সামনে আসবে, তখন মুখ দেখাতে পারবেন না। রাজনীতি মঙ্গল গ্রহে চলে যাবে। ভালো হয়ে যান, চাটুকারিতা বাদ দেন, তৃণমূলকে সম্মান করতে শেখেন, আর রাজনীতিকে ব্যক্তিগত স্বার্থের জায়গা না বানিয়ে সত্যিকারের সংগঠন হিসেবে গড়ে তোলার চেষ্টা করেন। কারণ শেষ পর্যন্ত কোনো মাইম্যান, কোনো চামচা, কোনো ফেসবুক কমেন্ট কোনোটাই ইতিহাস লিখবে না। ইতিহাস লিখবে সাধারণ মানুষের মূল্যায়ন, আর সেই মূল্যায়ন থেকে কেউ চিরদিন পালিয়ে থাকতে পারবে না। এটাই রাজনৈতিক বাস্তবতা। চাটুকার মুক্ত হোক বাংলাদেশ আওয়ামী লীগ, এইটা তৃণমূলের প্রত্যাশা। জানি এই ভিডিও দেখার পর অনেকের শত্রু হয়ে যাব, আই ডোন্ট কেয়ার, যা ইচ্ছা করেন, কোনো সমস্যা নাই। ভালো থাকবেন, ধন্যবাদ।